হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম আর একটা ক্লাসে। তোমাদের যে নবম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা এই বই থেকে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি। তো তোমাদের পর্ষদ নমুনা প্রশ্নপত্র যেটা দেওয়া হয়ে গেছে, আজকে তোমাদের 1 নম্বর স্কুল শুরু করে দেবো। তোমরা এই বইটা বের করো এবং চলে এসো পেজ নাম্বার, তারপরে 167 পেজে এসো। এখানে তোমাদের যে 1 নম্বর স্কুলটা আছে, ঠিক আছে, এই স্কুলটা করে দেখাবো। তো নবম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ঠিক আছে, তোমাদের শুরু হয়ে গেছে। তোমাদের ক্লাসগুলো প্রথম ইউনিট টেস্ট তোমাদের পরীক্ষা হবে, তার জন্য অঙ্কগুলো তোমাদের ভালো করে করতে হবে। তো দেখো, আমরা বেশি দেরি করবো না, আজকে ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখো, আমাদের যে 1 নম্বর প্রশ্নটা বলছে, এখানে এটা সূচকের অঙ্ক দেওয়া আছে। এই যে সমীকরণটা আছে, এখান থেকে এক্সের মানটা বের করতে বলেছে। চলো আমরা এক্সের মানটা বের করে দেখব। আমাদের আছে 4 পাওয়ারে এক্স, 8 পাওয়ারে 3। তবে এখান থেকে সহজে আমরা এক্সের মানটা পেয়ে যাব। আমরা প্রথমে দেখো, এই যে 4 আছে না, বা দিলাম 4কে আমি 2 স্কোয়ার লিখতে পারবো, এক্স তো আছে বাইরে। আর 8কে দেখো আমরা 2 কিউব লিখতে পারবো, কারণ 2 কিউবকে ভাঙালে 8 হবে। দেখো, 2 কিউব বলতে তোমাদের যদি বলি 2 গুণিত 2 গুণিত 2, 3টা 2 গুণফল, তাই তো, যেটা 8 হয় আমাদের। তবে যে 8কে 2 কিউব লিখেছি, 3টা 2 বলতে 2 পাওয়ারে 3 দেবা, যেহেতু 2 3টা আছে বলে এভাবে ভেঙে নেওয়া যাবে। আবার দেখো, বাইরে কিন্তু পাওয়ার 3 ছিল, এই 3টা আবার বসিয়ে দেবো, শুধু 8কে লিখলাম 2 কিউব। এখানে দেখো পাওয়ারে গুণ করো, 2 আর x গুণ করে এখানে 2x হয়ে যাবে। আর এখানে মূল সংখ্যা 2 রেখে এই যে পাওয়ারে গুণ করে নেব, 3 আর 3 গুণ করে নাও, 3 3 9। দেখো, তাহলে এবার যদি তোমরা লক্ষ্য করো, মূল সংখ্যা সমান, তা পাওয়ার আমরা সমান করতে পারবো। 2x সমান সমান আমাদের 9 হয়ে যাবে। এখান থেকে সহজে এক্সের মানটা আমরা বের করে নেব। তাহলে x সমান সমান 9/2, এই যে 2টা নিচে নেমে চলে আসবে। তো 9/2 কিন্তু আমাদের অ্যান্সার, এক্সের মান। দেখো, বি নাম্বার অপশানটা আমাদের মিলছে। পরের প্রশ্ন 2 নম্বর। আমাদের একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে লেখচিত্রটি আমাদের কী হবে, x অক্ষের সমান্তরাল না y অক্ষের সমান্তরাল না মূল বিন্দুগামী। আচ্ছা, তোমাদের এখানে বলবো যে দেখো, এখানে 2x + 3y = 0, তো এখানে 0 দেওয়া আছে, কোনো সংখ্যা দেওয়া নাই। এরকম যদি সমীকরণটা থাকে, x থাকবে, y থাকবে, আর কোনো ধ্রুবক সংখ্যা নেই, 0 দেওয়া আছে, তখনই তোমরা জেনে নেবা যে এই সমীকরণের লেখচিত্রটি মূল বিন্দুগামী হবে। ঠিক আছে, মানে সি নাম্বার অপশানটা অ্যান্সারটা আসবে। আচ্ছা, এটা কী করে হয় তোমাদের যদি বলি আমি। দেখো, সমীকরণ থেকে তোমরা লেখচিত্র যেটা করেছো, এই যে আমাদের সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে আমরা লেখচিত্র তৈরি করতে পারবো। আগে তোমরা বিন্দু বের করতাম। দেখো, বিন্দু পাওয়ার জন্য আমরা এক্সের মানটা বের করে নিই, 2x, এটা এদিকে -3y। তাহলে x সমান সমান -3y/2। তারপরে এভাবে করে ঘর তৈরি করবা, 4টা ঘর তৈরি করে নাও। এখানে x, এখানে y দিয়ে দিলাম। এবার এখানে y আছে না, তাহলে y এর যে কোনো মান নিয়ে নাও। ধরো y এর মানটা আমরা 0 নিয়ে নিলাম, 0 নিলে উপরে 0 হয়ে গেল। তাহলে দেখো, 0কে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এখানে দেখো, আমরা এখানে এক্সের মানটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, মানে y 0 হলে পুরো মানটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্সও 0। পরের মানটা কত নিতে হয়, নিয়মটা হচ্ছে যে 0 আর 2 যোগ করে নেবা, 0 আর 2 যোগ করে এটা 2 হয়ে যাবে। দেখো, এখন yটা 2 পেয়ে গেলাম। y যদি 2 হয়, তাহলে এখানে সরল করো, এই যে গুণ হবে এটা 3-এর সঙ্গে, তাহলে 3 দিয়েছ -6, -6কে 2 দিয়ে ভাগ, মানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যাবে, এটা -3 পেয়ে যাবো। মানে y জায়গায় 2 বসিয়ে সরল করে তোমরা কিন্তু -3 পাবা। তাহলে এক্সের মান -3। পরের ঘরটা দেখো, এখানে কত নিবা, এই 2 আর 2 যোগ করে নাও, 2 আর 2 যোগ করে 4, আবার y জায়গায় 4 বসাও। তাহলে এখানে 4 বসালে 3-এর সঙ্গে গুণ হবে, মান বসালে গুণ করতে হয়। 3 4 12, দেখো
12, 12কে 2 দিয়ে ভাগ, 2 6 12, তাহলে 6, মাইনাস আছে তো -6 করে দেবা। এবার বিন্দুগুলো দেখো, আগে এক্স, এই যে এক্সের মান, তারপর ওয়াইয়ের মানটা, এই একটা বিন্দু, তারপরে -3 আর এই যে আবার ওয়াইয়ের মানটা, আর এখানে -6, তারপর 4। এইভাবে 3টি বিন্দু বের করে নিবা। বের করে তারপর তোমাদের যে লেখচিত্র আমি তোমাদের এখানেই দেখিয়ে দিচ্ছি, তোমাদের গ্রাফ খাতার প্রয়োজন পড়বে। তোমার গ্রাফ খাতায় এটা কিন্তু তৈরি করবা বিন্দুগুলো। দেখো মূল বিন্দুটা এই জায়গায় পেয়ে যাবা, এই যে 0,0। তারপর দেখো -3,2, তাহলে -3 এদিকে আসবে, আর 2 এখানে পাবা কোনো একটা জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আসবে বিন্দুটা। তাহলে এই বিন্দুটা একটা এখানে পাবা। আর -6,4, -6,4, দেখো এদিকে এক্সট্রা মাইনাস না, তাহলে এখানে -6 ঘরে আসবা 6 একক, আর এই দিকে 4 হবে। সরি, আমাদের একটু ভুল হচ্ছে, এটা 2 মানে কি 2টা উপরে যাবে, এই জায়গায় আসবে, এই জায়গায় হবে 2টা। এটা আমাদের -3 মানে এক্সট্রা মাইনাস আছে, ওয়াইটা কিন্তু প্লাস আছে, তাহলে নিচের দিকে আসবে না, উপর দিকে যাবে। তাহলে এই বিন্দুটা -3,2 বিন্দুটা এই জায়গায় পাবা। এখানে আমাদের নিচের দিকে চলে আসছিলো, এটা ভুল করছিলাম, ঠিক আছে। এক্স যদি মাইনাস হয়, দেখো এটাকে বলা হয়, এটা এক্স, এদিকে এক্স ড্যাশ, এদিকে মাইনাস আসবে, এটা মূল বিন্দু, এটা আমরা শূন্য দিলাম নাম। এদিকে ওয়াই, এদিকে ওয়াই ড্যাশ, তাহলে -3 এইদিকে আর 2 উপর দিকে, ওয়াইটা যেহেতু ধনাত্মক আছে, তাহলে এই বিন্দুটা এখানে, আর এই বিন্দুটা -6,4 মানে এই জায়গায় পাবা। এদিকে 6 ঘর গুনবা 6 একক, এদিকে 4 একক। তাহলে তোমরা দেখবা এই বিন্দুগুলো যদি যোগ করো না, যোগ করলে একদম মূল বিন্দু হয়ে এইভাবে চলে যাবে লেখচিত্রটা। যে লেখচিত্রটা তৈরি হবে, যে এটা এই যে মূল বিন্দু, তোমরা বুঝতেই পারছো যে একটা বিন্দু আমরা মূল বিন্দু পেয়ে গেলাম। এখন মূল বিন্দু পেয়ে গেছি, তাহলে এই যে আমরা যোগ করব, 3টি বিন্দু যোগ করব যে রেখা দ্বারা যে লেখচিত্র পাবো, সেটা মূল বিন্দু হয়ে যাবেই, তাই তো? মূল বিন্দু হয়ে সবসময় যাবে, কারণ আমরা একটা বিন্দু পেয়ে গেছি, যে মূল বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। এটা মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0,0 হয়। তাহলে এই সমীকরণের লেখচিত্রটি সবসময় কিন্তু মূল বিন্দুগামী হবে, ঠিক আছে। তার জন্য আমরা দেখো অ্যান্সারটা আমরা সি নিয়েছিলাম। একবারে বোঝার নিয়ম যেটা বললাম, যে এখানে এক্স ওয়াই দিয়ে থাকবে এবং ধ্রুবক সংখ্যা থাকবে না। ধ্রুবক সংখ্যা যদি না থাকে, এই যে 0 দেওয়া আছে, তখনই বুঝে নিবা যে এই সমীকরণের লেখচিত্রটি মূল বিন্দুগামী হবে। পরের প্রশ্ন চলে আসবো, 3 নম্বর প্রশ্ন। বলছে দেখো, যদি x,4 এই বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে এক্সের মান কত হবে? আচ্ছা, মূল বিন্দু থেকে দূরত্ব বলেছে, এই বিন্দু থেকে। দেখো এই বিন্দুটা যেটা দেওয়া আছে, তাকে আমি এ দিয়ে নিলাম, এটা x,4, প্রথম বিন্দুটাকে এ ধরলাম। আর মূল বিন্দু, দেখো মূল বিন্দুটাকে আমি বি নিয়ে নিচ্ছি। মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, বললাম এর আগে মূল বিন্দু হয় 0,0। তাহলে এই বিন্দু এবং মূল বিন্দুর মধ্যে দূরত্ব আমরা বের করব, যেটা হচ্ছে আমাদের এ বি, তাই তো? তাহলে এ বি দূরত্ব বের করব। দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করার যে আমাদের নিয়মটা, √, দাও, তারপর দেখো নিয়ম হচ্ছে এক্স, এই যে দেখো এক্স -0 মানে এক্সের পার্টের বিয়োগফল, মানে এক্সগুলো, এটা এক্স, প্রথমগুলো এক্স হয়, তারপর এটা ওয়াই, তাহলে এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস, এবার ওয়াইগুলো, ওয়াই এখানে 4 আছে, এটা 4 মাইনাস, আর ওয়াইটা এখানে 0 আছে, তাহলে ওয়াইয়ের পার্টের বিয়োগফল তার বর্গ, ঠিক আছে। মানে ওয়াইগুলো বসাবো, এই ওয়াইয়ের বিয়োগফলের বর্গ করব, আর এখানে এক্সের বিয়োগফলের বর্গ, ঠিক আছে। এইভাবে কিন্তু নিয়মটা আছে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব পাওয়ার যে নিয়মটা। চলো এখানে আমরা যদি সরল করি, তাহলে তো এখানে শুধু এক্স আছে আমাদের, s², এটা 4ই শুধু বাঁচলো, শূন্যের তো দাম নাই, তাহলে 4 স্কোয়ার, s², 4 কত 16। এই যে দেখো আমরা পেয়ে গেছি এই বিন্দুটা এবং মূল বিন্দুর মধ্যে দূরত্ব, এটা পেলাম। এই দূরত্বটাই বলেছে কত, 5 একক বলেছে, তাহলে এরই মান হচ্ছে আমাদের 5। এবার দেখো এক্সের মান বের করতে বলেছে, তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে নেব। স্কোয়ার করলাম, আর এখানে 5 আছে, 5-এর স্কোয়ার। তোমরা জানো যে স্কোয়ারের জন্য √টা উঠে যায়, তাহলে স্কোয়ারের জন্য √টা উঠিয়ে দিলে s² + 16, এভাবে হবে এটা কিন্তু, ঠিক আছে। বর্গ থাকলে √টা উঠে যাবে, বর্গ ভ্যানিস, √ও ভ্যানিস।
5 এর স্কোয়ার 25, এস স্কোয়ার সমান সমান 25, এতে 16টা এদিকে বিয়োগ হয়ে যাবে। এস স্কোয়ার সমান সমান 25 থেকে 16 বিয়োগ করো, এটা 9 পেয়ে যাবা বিয়োগ করে। তাহলে দেখো এখানে এক্সের মানটা আমরা পাবো প্লাস মাইনাস √9, স্কোয়ার ছেড়ে দিলেই প্লাস মাইনাস আর √, চেপে যাবে, মনে রাখবা। তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস, এখন 9-এর বর্গমূল 3, কারণ 3 3 9 হয়, ঠিক আছে, 9-এর বর্গমূল 3। তো এক্সের মান প্লাস মাইনাস 3, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো অপশান মিলছে আমাদের, সি নাম্বার অপশানটা প্লাস মাইনাস 3 আছে। পরে আমরা চলে আসবো 4 নাম্বার প্রশ্নে, 1-4। দেখো আমাদের এটা দেওয়া আছে, এটা 1 হলে a³ + b³ এর মানটা বের করতে বলেছে। তো এটা থেকে আমরা এর মানটা বের করতে পারবো। আমাদের আছে a/b + b/a সমান সমান 1 দেওয়া আছে। দেখো আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, লসাগু b আর a, তাহলে লসাগুটা আমাদের ab হয়ে যাবে। এখানে b মিলে গেল, a আর a গুণ করে এটা পেয়ে যাবা a² প্লাস a মিলে গেল, তাহলে b রইল, b আর b গুণ করে এটা b² হয়ে যাবে, সমান সমান 1। বা এখন বর্গগুণ করে নাও। দেখো এখানে a² প্লাস b² বসিয়ে দেবো, আর ab আর একে গুণ করে ab, এভাবে কণাকণি গুণ হয়েছে। এখানে কিছু নাই, তো উপরেটা বসে যাবে, আর ab আর 1 গুণ করে ab। সবাইকে বাঁদিকে নিয়ে আসবো a², আগে এটাকে নিয়ে আসছি, এটা মাইনাস ab হয়ে যাবে। তারপর আমরা প্লাস b²টা নিলাম, তাহলে 0 বাঁদিকে নিয়ে চলে গেছি সবাইকে। আচ্ছা, এবার দেখো এখন আমরা কি করব, আমরা কাজ করি, উভয় পক্ষকে আমরা গুণ করে দেবো a + b দিয়ে। দেখো এর সঙ্গে গুণ করলাম, তাহলে এটা তো আমাদের আছেই, a² - ab প্লাস b²। দেখো মানে এর সঙ্গে গুণ করেছি a + b, তাহলে 0-এর সঙ্গে গুণ করতে হবে, এদিকে 0 গুণিত a + b, মানে a + bটা আমরা দুই জায়গায় গুণ করেছি, বাম পক্ষ গুণ করেছি, ডান পক্ষ গুণ করেছি। তাহলে উভয় পক্ষে আমরা a + b দ্বারা গুণ করে পাই। এবার দেখো এখানে তোমাদের একটা সূত্র জানতে হবে, উৎপাদকের সূত্র a³ + b³। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, a + b × a² - ab + b², এই সূত্রটা হচ্ছে a³ + b³ এর উৎপাদকের সূত্র। তাহলে আমি এর জায়গায় লিখতে পারবো a³ + b³। দেখো এটা কিন্তু আমাদের সূত্র, মনে রাখবা। আর এখানে 0-এর সঙ্গে গুণ হবে, তাহলে 0 হয়ে যাবে। তো আমরা পেয়ে গেছি a³ + b³ এর মানটা বের করতে বলেছিল, কত পেলাম? 0 পেয়ে গেলাম। দেখো এই যে মানটা 0 আমাদের ডি নাম্বার অপশানটা মিলছে। দেখো আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলো, 2-এর 1 নম্বর, সত্য মিথ্যা দেখাতে বলেছে। বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। আচ্ছা চলো আমরা চেক করি দুটি অমূলদ সংখ্যার গুণফল। তো দেখো আমি একটা দেখো এখানে আমি নিলাম √3 একটা কিন্তু অমূলদ সংখ্যা, আর একটা নিলাম √2, দুটি অমূলদ সংখ্যা নিয়েছি, এদের গুণ করব √3 × √2। এদের যদি গুণ করা হয়, দেখো এটা গুণ করলে পরে দেখো এটা কত হবে, 3 দিয়ে 6, মানে রুটের মধ্যে 3 আর 2 গুণ হয়ে যাবে, মানে 3 × 2 এভাবে গুণ হয়। তাহলে এটা যে গুণ করে এটা কত পাবা, 3 দিয়ে 6, তাহলে √3 আর √2 গুণ করে √6 পেয়ে যাবা। তাহলে √6টাও কিন্তু একটা অমূলদ সংখ্যা। দুটি অমূলদ সংখ্যা নিয়েছি, এদের গুণ করলাম, অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। আচ্ছা আমি আর একটা উদাহরণ নিচ্ছি এখানে। দেখো আমি নিচ্ছি একটা √3 নিলাম এবং একটা নিলাম -√3 নিয়ে নিলাম। দেখো মাইনাস নিয়েছি, দুটো কিন্তু আলাদা অমূলদ সংখ্যা, এও অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা, যেহেতু মাইনাস দিয়ে নেওয়া হয়েছে, এটা প্লাস এটা মাইনাস। তা দুটো আলাদা অমূলদ সংখ্যা নিলাম, এদের গুণ করে দেখাবো। দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে তো মাইনাস হয়ে যাবে। √3 আর √3 গুণ, তা দেখো গুণটা দেখো এর মতন করলে এটা 3 × 3 হবে, এই যে √ওভার দিয়ে দাও, আর 3 আর 3 গুণ, মাইনাস দুটো 3 আছে তো একটা 3 বেরিয়ে আসবে। দেখো দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে আসবে, এটা বর্গমূল করা গেল, তাহলে এদের গুণফলটা -3 পেয়ে গেলাম। এটা কিন্তু মূলদ সংখ্যা, এটা মূলদ, কিন্তু এটা কী ছিল আমাদের, এটা কিন্তু আমাদের অমূলদ ছিল। এটা
√6 অমূলদ আর -3 মূলদ। তাহলে এখানে লক্ষ্য করো যে দুটি অমূলদ সংখ্যার গুণফল আমরা অমূলদ সংখ্যা পাচ্ছি, আর দুটি অমূলদ সংখ্যার গুণফল আবার মূলদ সংখ্যাও পাচ্ছি। এখানে কি বলেছে, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা, মানে সবসময় বলেছে মূলদ সংখ্যা হবে, সবসময় তো মূলদ সংখ্যা আসছেন না, দেখো এখানে তো অমূলদ সংখ্যা এসেছে, তাই না? তাহলে কথাটা কিন্তু সত্য বলেনি, যেহেতু সর্বদা মূলদ বলেছে। কখনো কখনো মূলদ হতে পারে, কিন্তু সবসময় যে মূলদ হবে, সবসময় তো মূলদ পাওয়া যাবে না। দেখো অমূলদও পাওয়া গেছে, দুটি অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যাও পাওয়া যাচ্ছে, তাহলে সর্বদা মূলদ সংখ্যা কখনই হবে না। এই জন্য অ্যান্সারটা তোমরা এটা মিথ্যা দেবা। দেখো মিথ্যা অ্যান্সার বলতে অতএব দিয়ে এই জায়গায় তোমরা লিখবা, অঙ্কটা এভাবে করে নিয়ে অতএব দিয়ে অ্যান্সারটা এভাবে লিখে দেবা মিথ্যা, ঠিক আছে? এই জায়গায় তোমাদের লিখতে হয় অঙ্কের পাশে, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে অ্যান্সারটা মিথ্যা তোমরা লিখবা। চলো এরপরে 2 নম্বর প্রশ্নটা, 2-2 কি বলছে, চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামন্তরিক হবে। একদম সত্য কথা। যে কোনো চতুর্ভুজের, ঠিক আছে, এই যে ধরো আমি একটা চতুর্ভুজ নিয়ে নিচ্ছি, ধরো এই বাহু সমান এবং সমান্তরাল, এভাবে কোনো চতুর্ভুজের একজোড়া বাহু সমান এবং সমান্তরাল। সমান্তরাল জিনিসটা কি? তো সমান তো জানো যে এদের দৈর্ঘ্য এটা 2 সেমি হলে এটাও 2 সেমি হবে, এটা হচ্ছে সমান বাহু। আর সমান্তরাল জিনিসটা আমি বলি, দেখো সমান্তরাল হচ্ছে রেল লাইন তোমরা দেখেছো, ট্রেন যে চলে রেল লাইনের উপর, দেখো রেল লাইন বলতে সমান্তরাল সরলরেখা, মানে এখান থেকে যে লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব সমান হবে সব জায়গায়। মানে এই যে দুটি সরলরেখা যে আছে, দুটি সরলরেখা যদি কোনো বিন্দুতে ছেদ না করে, এভাবে চলছে সরলরেখা দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ না করলে সেই সরলরেখা দুটিকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। এবং এমন দুটি সরলরেখা আছে, এই একটি সরলরেখা নিলাম আর এই একটি সরলরেখা নিলাম, তাহলে এদেরকে সমান্তরাল বলবো না, কারণ এদেরকে যদি বাড়াও তুমি, এটাকে আমি বাড়াচ্ছি এটাকে বাড়াচ্ছি, তখন কোনো একটা জায়গায় ছেদ করে যাবে, তাই এরা কিন্তু অসমান্তরাল সরলরেখা, আর এরা সমান্তরাল মানে এদেরকে যদি বাড়ানো হয় উভয় দিকে, তাহলে এই দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করবে না, ঠিক আছে? কোনো বিন্দুতে ছেদ না করলেই সমান্তরাল সরলরেখা। এই যে বাহুগুলো দেখো, এই বাহু হবে এদের মতনই, এরা হবে সমান্তরাল, একে বলা হয় সমান্তরাল সরলরেখা বা সমান্তরাল বাহু। ওকে, তাহলে তোমাদের যেটা জানতে হবে, কোনো একটি চতুর্ভুজের একজোড়া বাহু, একটি মাত্র, ঠিক আছে, একজোড়া বাহু যদি সমান এবং সমান্তরাল হয়ে যায়, তাহলে এই চতুর্ভুজটাকে আমরা বলবো কি, সামন্তরিক বলতে পারবো। ওকে, দেখো আমাদের এই যে আমাদের কি সামন্তরিক হবে। ওকে, তাহলে এটা আমাদের সত্য কথা বলেছে, তাহলে আমরা এটাকে সত্য দিয়ে দেব। পরে আমরা চলে আসবো 3-এর প্রশ্নগুলোতে। 3-এর 1 নম্বর, 3-এর 1 নম্বরটা আছে 0.163, 1-এর উপর আবৃত আছে, 3-এর মাথায় আবৃত আছে। তো দেখো এখানে প্রথমে আর শেষে আবৃত থাকে, মধ্যে দেওয়া হয় না, কিন্তু মধ্যে বুঝে নিতে হবে যে প্রথমে আর শেষে আছে, মানে সবার উপরেই আবৃত আছে, প্রত্যেকের উপর দেওয়া হয় না, প্রথমে আর শেষেই দেওয়া হয়। আচ্ছা, তাহলে এখানে আমাদের করতে বলেছে কি, সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে, যে আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তো এটা কীভাবে করবা, দেখো প্রথমে যে সংখ্যাগুলো আছে, যে 1, 6, 3, 163 সংখ্যাটা বসিয়ে দাও, তারপর নিচে আবৃত যে বললাম, দেখো এখানে প্রথমে আছে শেষে আছে, কটা সংখ্যা আছে, 1, 2, 3, মানে 3টা আবৃত আছে। তা আবৃত 3টা হলে 3টা 9 দিয়ে দেবা। এই যে দেখো, তবে আবৃত তোমরা দেখতে পাচ্ছ দুটো, কিন্তু মধ্যে দেওয়া নাই, মধ্যে ধরে নিতে হয় এখানেও আছে, ঠিক আছে? তাহলে 1, 2, 3 প্রথমে আর শেষে গুনে নিবা কটা সংখ্যা, 1, 2, 3, তাহলে 3টে আবৃত মানে 3টে 9। ওকে, তাহলে এইভাবে ভেঙে নেবা, আবৃত উঠিয়ে 3টা 9 পেয়ে গেলা। এখন কাটাকাটি যেহেতু যাই করবা, না কাটাকাটি গেলে এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো কাটাকাটি কিন্তু করা যাবে না, কোনো কিছু দিয়ে ভাগ যাবে না দুটো সংখ্যাকে, তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, আমাদের এটাই কিন্তু অ্যান্সার। চলো পরের প্রশ্নে আমরা চলে আসবো।
3-এর 2 নাম্বার। তবে এটা সূচকের অঙ্ক আছে। চলো অঙ্কটা আমরা টুকছি। দেখো আমাদের আছে এই যে দেখো 1/64, পাওয়ারে আবার 1/2, আবার পাওয়ারে আছে 1/3। দ্বিতীয় বন্ধনী আছে, আমি তৃতীয় বন্ধনী করেছিলাম, কোনো ব্যাপার নয়, তোমরা নিতে পারো যে এরকম বন্ধনী। আচ্ছা, তাহলে দেখো আমরা এটাকে সরল করব। দেখো সরলটা লক্ষ্য করো, 1/64 আমি বসিয়ে দিলাম। এই পাওয়ার আছে না, এই পাওয়ারে গুণ করে নিতে পারবা। এটা 1 1-কে 1 আর 2 3-এ 6, এই দেখো দুটো পাওয়ারে গুণ করে নিলাম। মনে রাখবা যে পাওয়ার উপর পাওয়ার থাকলে দুটো পাওয়ার গুণ হয়ে যায়। এবার দেখো, এবার এটাকে যদি আমরা ভাঙি সমান সমান, দেখো এই যে আছে না, দেখো এখানে তোমাদের বলি যে এই যে পাওয়ারটা আমি দুজনকে দিয়ে দেবো, মানে একের উপর 1/6 পাওয়ার। তো একের উপর যে পাওয়ার থাক না কেন ওই একই হয়ে যাবে। আর 64 আছে, এই যে 64, তার পাওয়ারে 1/6 করে দিলাম, পাওয়ারটাকে ভেঙে নিলাম। ওকে, পরে তোলো 1। আর 64কে দেখো আমরা লসাগু করে যদি আমরা ভাঙি, তোমরা 64কে লসাগু করবা, 2 দিয়ে যাবে, 2 3-এ 6, 2 দিয়ে 4, 2 1-কে 2, এখানে 1 বাঁচলো, এটা 12 হয়ে গেল। তাই 2 6 12, 2 8-এ 16, 2 4-এ 8, 2 দিয়ে 4, 2 দেখো কটা পেলা, 1 2 3 4 5 6, 6টা 2 না, তাহলে 2-এর পাওয়ারে 6 লিখতে পারবা, যদি 2 6টা আছে, তাই না, এই 2 6টা। আর বাইরে পাওয়ার আবার 1/6 আছে। আচ্ছা, এখানে তোমরা জানো যে পাওয়ারে গুণ হয়ে যায়, তাই দেখো এটা গুণ করো, এই দুটো যদি গুণ করো তাহলে যে 6 আর 6 উপর নিচে আছে, এই 6 আর 6 তোমরা কেটে দিতে পারবা। পরে 1, আর নিচে তো আমাদের 2 রয়ে গেল, 1 তো আছে, 1-এর দাম নাই, তাহলে 1/2 কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরে চলো আমরা চলে আসবো 3-এর 3 নাম্বার প্রশ্নে। আমাদের একটি সমীকরণ আছে 2x - 3y = 12। বলছে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটি লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক বের করতে বলেছে। মানে এই যে সমীকরণে লেখচিত্র তৈরি হবে এবং লেখচিত্রটি y অক্ষকে ছেদ করবে, y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের করতে বলেছে। ভালো একটা প্রশ্ন। দেখো আমরা গ্রাফ খাতা মানে ছক কাগজ ছাড়াই, গ্রাফ খাতা ছাড়াই আমরা অঙ্কটা করতে পারবো, তোমরা জেনে রাখো। এটা তোমরা এই যে এখানে এক্স এর মান বের করে, বিন্দু বের করে, গ্রাফ খাতায় লেখচিত্র তৈরি করে তোমরা বের করতে পারবা, ওটা একটা নিয়ম তো আছেই। এবার সেই গ্রাফ খাতা ছাড়াও তো কীভাবে করা যায়, দেখো এখানে একদম তোমরা করে নিতে পারবা, সেটাই নিয়ম শেখাচ্ছি আমরা। আমরা প্রথমে এই সমীকরণটাকে ছেদিতাংশ আকার তৈরি করব। দেখো ছেদিতাংশ আকার মানে যে এই যে সমীকরণের লেখচিত্রটি অক্ষ দুটিকে যে ছেদ করবে তার জন্য ছেদিতাংশ মানে ছেদ করবে বলে ছেদিতাংশ আকার। তো দেখো নিয়মটা এই যে এখানে ডান দিকে দেখো কে আছে, 12 আছে না, তাহলে 12 সংখ্যা দিয়ে ভাগ করে দাও সবাইকে, যে 2x/12 - 3y/12, আর এখানে 12 আছে, 12কে 12 দিয়েই আমরা ভাগ করব। ওকে, তাহলে কী করলাম, এই যে 12 আছে বলে 12 দিয়ে সবাইকে ভাগ করে দেবা, মানে কাটাকাটি করো, 2 6 12, 3 4 12, এখানে তো 12 12 কেটে গেল। আচ্ছা, তাহলে এখানে x/6 থেকে গেল। আচ্ছা, আমরা এখানে মাইনাসটাকে না প্লাস করে নিলাম, কারণ আমাদের এখানে সবসময় প্লাস দরকার। এবার এখানে দেখো, এখানে তো y ছিল, যেটাকে প্লাস করেছি না, তাহলে এই যে 4টাকে এখানে আমরা -4 লিখে দেবো, কারণ যেহেতু এটা প্লাস করেছি, প্লাস মাইনাস আবার মাইনাস ফিরে আসবে। এদিকে 12 12 কেটে গেছে, তো এখানে 1 আছে, উপর নিচ কাটলে 1 হয়। দেখো এই যে আমাদের আকারটা আসলো, x/, কোনো সংখ্যা প্লাস y/, কোনো সংখ্যা থাকবে সমান সমান 1 থাকবে এখানে, এই আকারটাকে বলা হয় ছেদিতাংশ আকার। এবার এই যে লেখচিত্রটি x অক্ষ y অক্ষকে কোথায় কোথায় ছেদ করেছে সেটা আমরা একবারে বলতে পারবো, এটাকে দেখেই বলে নিতে পারবো। এভাবে দেখো আমি এটা y অক্ষ আর এই যে x অক্ষ তৈরি করলাম, তাহলে দেখো এখানে এই যে x অক্ষকে 6 একক দূরত্বে, এখান থেকে 6 একক দূরত্বে ছেদ করবে, আর y অক্ষকে যে -4 আছে মানে এই যে নিচের দিকে, প্লাস থাকলে উপর দিকে আর মাইনাস আছে বলে নিচের দিকে, যে y অক্ষ,
এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তোমরা জানো। তাহলে এই যে -4 বলতে এই যে 4 একক নিচে, তাহলে আমাদের এইভাবে লেখচিত্রটি আমাদের এইভাবে হবে। এই যে লেখচিত্রটি মানে এই বিন্দুটা হবে আমাদের 6,0, এই যে আমাদের 6 আছে বলে 6,0, এক্স অক্ষকে 6,0 বিন্দুতে ছেদ করবে। আর ওয়াই অক্ষকে বলেছে যে এই বিন্দুটা দরকার, এই যে বিন্দুটা আছে ওয়াই অক্ষকে এই যে 0, প্রথমে 0 হয়, কারণ দেখো এখানে এক্স তো 0, তারপর নিচে এসেছে -4, তাই যে 0, -4, তাহলে ওয়াই অক্ষকে এই যে বিন্দুতে ছেদ করে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের যে বলেছিল ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষকে 0, -4 বিন্দুতে ছেদ করবে। যে বলেছিল ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক আমরা বের করলাম 0, -4, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এইভাবে তোমরা সহজভাবে কিন্তু করে নিতে পারবা গ্রাফ খাতা ছাড়াই। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো। দেখো 4 নম্বর প্রশ্নে আমরা আসবো। দেখো এখানে কি বলছে, নিচের প্রতিজোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কি না, সমাধান করা যাবে কি যাবে না, সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। মানে এই দুটি সমীকরণ সমাধানযোগ্য হবে কি হবে না। দেখো দুটি সমীকরণ সমাধানযোগ্য হবে কি হবে না, দেখো এখানে সহগগুলোর অনুপাত করেই আমরা কিন্তু বলতে পারবো, যেটা বলেছে কথাটা এখানে, এই যে একই চলের সহগগুলি ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয়। মানে এখানে দেখো যে জিনিসটা বলেছে। আচ্ছা সমীকরণ দুটোকে আমি লিখি। প্রথম সমীকরণটা 3x + 2y = 6 আছে, তারপরটা আছে 12x + 8y = 24 আছে। তারপর যেটা বলেছে একই চলের সহগগুলির অনুপাত ও ধ্রুবকগুলির অনুপাত, মানে এই যে দেখো x এর সহগ বাই x এর সহগ, এই যে দেখো এবার আমি y এর সহগ করছি, এখানে y এর সহগ বাই এই যে y এর সহগ, তারপর ধ্রুবক সংখ্যা বাই ধ্রুবক সংখ্যা। এই যে কাটাকাটি করি, 3 × 3, 3 × 4 = 12, 2 × 2, 2 × 4 = 8, 6 × 6, 6 × 4 = 24, মানে 1/4, 1/4, মানে এটা সমান সমান পাওয়া যাচ্ছে দেখো, তাই তো। তাহলে একই চলের সহগগুলি এবং ধ্রুবকগুলির যে অনুপাতগুলো কি পাওয়া গেল, সমান পাওয়া গেল। তাহলে এইভাবে যদি সমান হয়ে যায়, তাহলে দেখো আমরা কি বলবো, তোমাদের আমি এটা বই থেকে দেখাচ্ছি নিয়মটা, তোমরা চলে যাবা 51 পাতায়, তোমাদের বইতে যে 51 পেজ আছে, 51 পেজে দেখো এই ছকটা লক্ষ্য করো। এখান থেকে তোমরা একটা এবং দুটা প্রশ্ন পাবাই, খুবই ইম্পর্ট্যান্ট একটা ছক আছে। দেখো এখানে যেটা আমরা করলাম, এই যে দুটি সমীকরণ দেখতে পাচ্ছ, এই সমীকরণগুলির x এর সহগ, এই যে x এর সহগ, y এর সহগের অনুপাত, x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত, আর ধ্রুবক সংখ্যার অনুপাত। এই যে দেখো x এর সহগ a1 b1, y এর সহগ x এর সহগ a2 b2, আর ধ্রুবক সংখ্যাগুলো c1 c2। এই যে অনুপাতগুলো সমান, মানে চলের একই চলের অনুপাতগুলি এবং ধ্রুবক সংখ্যার যে অনুপাত সমান যদি হয়ে যায়, যেটা আমরা পেলাম, তাহলে কি বলেছে দেখো, মানে অসংখ্য সাধারণ সমাধান পেলাম, মানে অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে এখানে এই ক্ষেত্রে। ঠিক আছে, দেখো সমাধানযোগ্য কখন হবে, যখন একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান পাওয়া যাবে, তখনই আমরা বলতে পারবো যে সমাধানযোগ্য। মানে এই যে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাতটা অসমান বেরোবে, এরা সমান হবে না, তখনই বলবো যে সমাধানযোগ্য। তো এখানে কিন্তু আমাদের কি সমাধানযোগ্য হচ্ছে না, মানে অসংখ্য। এই দুটি সমীকরণের আমরা এখানে লিখে দেব প্রদত্ত দুটি, এই যে প্রদত্ত দুটি সমীকরণ যে দেওয়া আছে, প্রদত্ত দুটি সমীকরণের অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, এটা কিন্তু তোমরা অ্যান্সার লিখবা। ঠিক আছে, সমাধানযোগ্য কিন্তু হলো না, একটি মাত্র সমাধান পেলে পরে সমাধান করা যাবে, এখানে কিন্তু অসংখ্য সমাধান। ঠিক আছে, মানে এখানে সমাধান করা যাচ্ছে কিন্তু অসংখ্য সমাধান পাওয়া যাচ্ছে। ওকে, এভাবে কিন্তু অ্যান্সারটা তোমরা লিখে দিবা। তাহলে এই ছক থেকে আমরা কি বুঝলাম, x এর সহগ y এর সহগ অসমান পেয়ে গেলে একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান পাওয়া যাবে, মানে সমাধানযোগ্য যেটা। আর এরা যদি সবাই সমান হয়ে যায়, তাহলে অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে। এবং
এরা সমান, এক্সের সঙ্গে ওয়াইয়ের সঙ্গে অনুপাতটা সমান, কিন্তু ধ্রুবক সংখ্যার সঙ্গে এরা সমান পাওয়া যাচ্ছে না, তখনই বলবো সমাধানযোগ্য নয়, কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না। দেখো এখানে পেলাম না বলেছি। এই 3টা শর্ত মনে রাখো, এই 3টা শর্ত থেকে তোমরা একদম প্রশ্ন কমন পাবাই। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো 3-এর 5 নম্বর প্রশ্নে। দেখো 3-এর 5-এর প্রশ্নটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 224 আছে। এখানে এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে এ ও বি এর মানটা বেরোবে, ঋণাত্মক মান বেরোবে, ধনাত্মক মান বেরোবে না। এ ও বি এর মান বের করতে বলেছে, ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু এ ও বি। আর এখানে এটা বি এর চেয়ে ছোটো বলেছে, মানে এটা ছোট হবে, বিটা বড় হবে। তা দেখো তো আমরা এখান থেকে বের করতে পারবো এ ও বি এর মানটা, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসালাম। আচ্ছা, এই সংখ্যাটাকে আমি লিখছি 225 বিয়োগ 1 করে দিলাম। ওকে, এটা আমরা করতে পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান, এখন দেখো আমরা এটাকে লিখতে পারবো, এই যে দেখো মানে 225 আছে তো, তাহলে এটাকে আমি 15-এর বর্গ করতে পারবো। 225-এর বর্গমূল 15, তাহলে 15-এর স্কোয়ার 225 পাবা, 15 গুণ করো 225, আর 1কে আমি 1-এর স্কোয়ার করতে পারবো। এভাবে সাজিয়ে নিলাম, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান, দেখো 15কে আমি এখানে যদি -15 লিখে দিই, তার হোল স্কোয়ার করতে পারবো, কারণ স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে যেখানে 15-এর জায়গায় -15 আমরা লিখতে পারবো, কারণ একই মান দাঁড়াবে। 15 এখানেও দেখো 15-এর স্কোয়ার 225 পাবো, আর -15-এর স্কোয়ারও 225, কারণ স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যায়। একইভাবে এখানে 1কে আমরা -1 করে তারপরে হোল স্কোয়ার করে দিলাম, 1-এর স্কোয়ার 1 আর -1-এর স্কোয়ারও একই হবে। দেখো আমরা যেহেতু এখানে এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার জন্য ঋণাত্মক সংখ্যা নিয়েছি। দেখো এবার উভয় দিকে যদি আমরা তুলনা করে দিই, তাহলে এ স্কোয়ার মান এটা হবে আর বি স্কোয়ার মান এটা হবে, তাহলে অতএব দিয়ে আমরা বলবো এ স্কোয়ার সমান সমান, এই যে দেখো -15 হোল স্কোয়ার, আর এখান থেকে আমরা বি স্কোয়ারটা বলে দেবো -1-এর তার হোল স্কোয়ার। এইভাবে কিন্তু দুটো মান নিতে পারবো তুলনা করে, ঠিক আছে। এ স্কোয়ার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাই তো। এবার দেখো সূচকের নিয়ম, পাওয়ার সমান তো মূল সংখ্যা সমান, মানে পাওয়ারগুলো উঠিয়ে দাও, অতএব এখানে এ সমান সমান পেয়ে যাবা -15। একইভাবে এখানে পাওয়ার সমান, তাহলে বি সমান সমান হয়ে যাবে -1 হয়ে যাবে। ওকে, এটা আমাদের 1 আছে। দেখো এখানে এ এর মান বি এর মান পেয়ে গেছি, এ বি আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছিল, তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা পেয়েছি। আর এখানে তোমাদের জানতে হবে যে -15টা, সরি মাইনাস যে 15 সংখ্যাটা, এটা কিন্তু ছোট, কার চেয়ে? -1-এর চেয়ে, ঠিক আছে। -15 ছোট, -1 কিন্তু বড় -15-এর চেয়ে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এই শর্তটা দাঁড়িয়ে গেল, এটা ছোট আছে বি এর চেয়ে, তাহলে এ এর মান -15, বি এর মান -1, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। চলে আসবো আমরা 3-এর 6 নম্বর প্রশ্নে। বলছে এবিসিডি রম্বস যার এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, কোণ বিসিডি 60 ডিগ্রি হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য কত? আচ্ছা, রম্বস, চলো আমরা একটা রম্বসের ছবি তৈরি করি। রম্বস বলতে 4টি বাহু দৈর্ঘ্য সমান হবে, একটু হেলানো থাকবে রম্বসটা। দেখো এভাবে আমরা রম্বস তৈরি করতে পারবো, 4টি বাহু দৈর্ঘ্য সমান। আচ্ছা, এখানে বিসিডি 60 ডিগ্রি বলেছে, এই কোণটা ছোট হবে, সূক্ষ্মকোণ, এটা হয় আমাদের স্থূলকোণ। তাহলে বিসিডি, তো তাহলে এটা বিসিডি, এটা আমরা নামটা দেখো, আচ্ছা আচ্ছা এ বি সি ডি, তার নামটা আমরা এভাবে দিয়ে দিচ্ছি, এখানে এ দিলাম, এ বি সি আর ডি। এই যে বিসিডি মানে এই কোণটা সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ, এটা স্থূলকোণ, তো এইভাবে নামটা আমরা দিতে পারবো। এ বি সি ডি আমাদের রম্বস, বিসিডি মানে এই কোণটা 60 ডিগ্রি আছে, আর বিডি কর্ণ আমাদের বের করতে বলেছে। দেখো আমি এই দেখো বিডি কর্ণ আমরা টেনে নিলাম, এই যে বিডি কর্ণ, আর এই কোণটা বিসিডি, এই কোণটা আমাদের 60 ডিগ্রি বলেছে। এখন দেখো রম্বসের বাহু দৈর্ঘ্য সমান, মানে এখানে আমাদের এই যে সিডি সমান সমান কিন্তু বিসি হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান। এখন তোমরা জানো ক্লাস 8-এর উপপাদ্য যে কোনো ত্রিভুজ, দেখো এখানে আমাদের বিসিডি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ,
তাহলে এই বিসিডি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান। কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের যে বিপরীত কোণ দুটি দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, তাহলে এই দুটি কোণের মান সমান পাবো। আচ্ছা, এই যদি হয় আমাদের 60 ডিগ্রি, তাহলে এই দুটি কোণ মিলে কত হবে? দেখো, তিনটি কোণের যোগফল তো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে দেখো আমরা এখানে যদি বের করতে চাই এই কোণটা, এই কোণের নাম আমরা বলবো সিবিডি কোণ বলি, কোণ সিবিডি প্লাস, আর এই কোণটা সিডিবি বলি, কোণ সিডিবি। এই দুটি কোণের যোগফল পেয়ে যাবো আমরা যদি এই কোণটা জানা আছে 60। কী করে? এই যে 180 ডিগ্রি থেকে তিনটি কোণের যোগফল থেকে 60 ডিগ্রিটা বাদ দিয়ে দেবো, তাহলে এটা বিয়োগ করে তোমরা 120 ডিগ্রি পেয়ে যাবে। এখন এই দুটি কোণ তো সমান আমরা জেনে নিলাম। তাহলে এখানে দেখো আমরা এই যে 120 ডিগ্রির অর্ধেক করে হবে দুটো কোণ যেহেতু সমান, তাহলে এই যে সিবিডি সমান সমান কোণ সিডিবি, এরা তো সমান, তার কত করে আসবে? এদের অর্ধেক। 120 ডিগ্রির অর্ধেক বলতে 60 ডিগ্রি করেই পাবা। তাহলে এই দুটি কোণের মানও কিন্তু আমরা দেখো 60 ডিগ্রি করেই পেয়ে গেলাম। ওকে, তাহলে এখানে এই যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে এখানে কিন্তু আমাদের রম্বসের বাহু দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে 4 সেমি, মানে এটা 4 সেমি, তাই এটাও 4 সেমি। এখন যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে যে বিডিটা এটাও তো আমাদের 4 সেমি হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা 4 সেমি পেয়ে গেলাম, বিডি কর্ণের দৈর্ঘ্য। দেখো আমাদের বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছিল, আমরা কিন্তু 4 সেমি বের করে নিয়েছি। পরে চলে আসবো 4-এর প্রশ্নগুলো। দেখো এগুলো বড় প্রশ্ন আছে। আচ্ছা দেখো, এখানে যে আমাদের √5 √6কে সংখ্যা রেখা স্থাপন করতে বলেছি, যে বড় প্রশ্নগুলো, দেখো বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের অঙ্ক আছে, এই বইয়ের অঙ্কগুলো ক্লাস কিন্তু আমি তোমাদের দিয়েছি। তোমরা বইয়ের অঙ্কগুলো আমার চ্যানেলেই পাবা। কোথায় পাবা? তোমাদের ভিজিট করতে হবে আমার চ্যানেলে, চলে যাবা আমার যে দেখো লোগোতে ক্লিক করবা, আমার যে ছবিটা আছে সেখানে ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করবা। সেখানে গিয়ে তোমরা চলে যাবা প্লে লিস্টে দেখবা যে ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে। সেখানে গিয়ে কিন্তু অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবা তোমরা। প্রচুর চ্যাপ্টার তোমাদের করিয়ে দিয়েছি, কষে দেখি, সম্পাদ্য, উপপাদ্য, অনেক অঙ্ক করানো হয়ে গেছে। কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো তোমাদের তাড়াতাড়ি করিয়ে দেবো। তো এই যে বইয়ের অঙ্কগুলো, বড় প্রশ্ন যেগুলো আছে বইয়ের প্রশ্ন, সেই অঙ্কগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু পেয়ে যাবা আমার চ্যানেলেই। ঠিক আছে, তোমরা কিন্তু দেখে নেবা অঙ্কগুলো। এই যে এগুলো যে বই থেকে আছে, এগুলো তোমরা বই থেকেই পাবা। যেরকম 7-এর উৎপাদকের বিশ্লেষণ, এই যে 7-এর দুটোই অঙ্ক বই থেকে আছে। যেমন তোমাদের দেখিয়ে দিই, এই 115 পেজে দেখবা, এই যে দেখো 115 পেজে যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দিয়েছে, এটা বইয়েরই অঙ্ক। এবং এই অঙ্কটা দেখো আর কোনটা দিয়েছে, এটা অঙ্ক একটা আছে, এটা আমাদের মিলেছে এর সঙ্গে, এই যে এর সঙ্গে মিলেছে। আর এই অঙ্কটা 8a², দেখো এটা হচ্ছে 11-এর সঙ্গে মিলেছে। দেখো এই যে 11-এর অঙ্কটা, মানে 9 আর 11 দুটো অঙ্ক তুলে দিয়েছে, না একদম বইয়ের অঙ্ক। ওকে, আচ্ছা পরে 8-এর দাগের, দেখো 8-এর দাগের যে 1 এবং 2 সব বইয়েরই প্রশ্ন আছে। আচ্ছা 9-এর দাগের এগুলো উপপাদ্যের অঙ্ক, উপপাদ্যগুলোও তোমরা পেয়ে যাবা, যেটা বললাম। আমরা 10-এর দাগের যে জ্যামিতিক প্রয়োগগুলো যেগুলো থাকবে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা করাবো। এগুলো বইয়ে থেকেও থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলে তো আমরা করাবোই। ঠিক আছে, জ্যামিতিক প্রয়োগগুলো আমরা ছাড়বো না, বড় প্রশ্ন সেগুলো কিন্তু তোমাদের করিয়ে দেবো আমি। চলো আমরা 10-এর 1 নম্বর অঙ্কটা করাই। চলো 10-এর প্রশ্নটা দেখো কি বলছে আমাদের। এখানে আমাদের বলছে প্রদত্ত PQRS, দেখো এখানে ছবিটা দেওয়া আছে, যে আয়তকার চিত্রটা আছে PQRS, এই চিত্রের এক্স ও ওয়াইয়ের মান, মানে এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি, এই দুটো কোণ যে দেওয়া আছে এদের মান আমাদের বের করতে বলেছে, যেখানে এই কোণটা 100 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা আমি ছবিটা এখানে আবার তৈরি করছি তোমাদের। ছবিটা আছে, এখানে একটা আয়তকার চিত্র আছে, আমি একটা আয়তকার চিত্র আঁকছি। কর্ণ টেনেছি এখানে, কর্ণ, এই যে দেখো। তাহলে এখানে আচ্ছা নাম, এখানে এটা নাম দিয়েছে PQRS নাম। এই যে কোণটা এটা ওয়াই ডিগ্রি বলেছে, আর এদিককার কোণটা এক্স ডিগ্রি বলেছে।
আর এই কোণ, এটা ও নাম দিয়ে দিলাম, তাহলে এই কোণটা এটা 100 ডিগ্রি বলেছে, 100 ডিগ্রি। আচ্ছা দেখো এই কোণটা কিন্তু আমরা পেয়ে যাবো, এটা কিন্তু 80 ডিগ্রি হয়ে যাবে। আর কিউএসটা একটা সরলরেখাংশ, তাহলে এক সরল কোণ 180 ডিগ্রি, এদিকে যদি 100 ডিগ্রি হয় এদিকে 80 ডিগ্রি হবে, আর 180 ডিগ্রি, তাই না? এই কোণটা পেয়ে গেলাম। এখন দেখো এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ আমরা আরওএস এর এর কিন্তু এই দুটো বাহু সমান হবে। দেখো আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করবে, আর আয়তক্ষেত্রের কর্ণ সমান হয়, ঠিক আছে? এখানে আগে তোমাদের বলি যে এই যে পিআর, সরি দেখা যাচ্ছে না, এই যে দেখো পিআর কর্ণ আর এখানে পিআর কর্ণ আর কিউএস কর্ণ কিন্তু সমান হবে। তাহলে যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তার জন্য আমাদের এই যে এখানে ওপি সমান সমান ও আর পাওয়া, আর এদিকে ও কিউ সমান সমান ও এস হবে, কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা একইভাবে দেখো তো এই যে ও এস আর ও আরটা সমান পেয়ে যাব না, তা আমরা পেয়ে যাব কিন্তু ও এস, মানে এই যে ও এস আর ও আর এই ত্রিভুজের, মানে আর ও এস ত্রিভুজের আমরা পেয়ে যাব ও এস সমান সমান ও আর। তাহলে এই দুটো কোণও তো সমান হবে আমাদের, দুটো বাহু যখন সমান, তাহলে কোণ, এই কোণটাকে আমরা বলি ও এস আর সমান সমান হয়ে যাবে ও আর এস, কোণ ও আর এস, দুজনের মান x ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা x ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই যে ত্রিভুজটা আছে আর এস ত্রিভুজের, তাহলে ত্রিভুজের তিনটি কোণের যোগফল মানে x ডিগ্রি প্লাস x ডিগ্রি আর 80 ডিগ্রি, তিনটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি, তাহলে 2x ডিগ্রি। আচ্ছা এখানে দেখো এই যে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ হবে, 2x ডিগ্রি, তাহলে বিয়োগ করে আমরা 100 ডিগ্রি পেয়ে যাবো, 2 দিয়ে কাটাকাটি করো 50 ডিগ্রি হয়ে যাবে। তাহলে x ডিগ্রির মান দেখো আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম, একটা অ্যান্সার কিন্তু হয়ে গেছে। একইভাবে দেখো আমরা যদি দেখাই তোমাদের, দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু বিপ্রতীপ কোণ হবে, মানে এখানে আমরা দেখো আমাদের কিন্তু এখানে এই কোণটা কিউ ও আর, এই কোণটা সমান সমান হয়ে যাবে এদিকার কোণটা পিওএস, কোণ পিওএস কত হবে 100 ডিগ্রি হয়ে যাবে, আর এদিকার কোণটা আমরা পেয়ে যাবো 100 ডিগ্রি, ও নামটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখো 100 ডিগ্রি। তাহলে এখানে একইভাবে আমরা বলতে পারবো এই বাহুটা সমান, তাহলে এই দুটো কোণও সমান হবে, এই কোণটা y ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ থেকে দেখো ত্রিভুজ আমরা বলবো পিওএস, ত্রিভুজ পিওএস থেকে আমরা দেখো y ডিগ্রি যোগ y ডিগ্রি, যে y ডিগ্রি আর 100 ডিগ্রি যোগ 100 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি, তাই তো? যেভাবে এটা দেখালাম একইভাবে এটা দেখাতে পারবো। তাহলে এখানে 2y ডিগ্রি আর 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রিটা বিয়োগ দিব, 2y ডিগ্রি, এটা হয়ে যাবে দেখো এটা বিয়োগ করে তোমরা 80 ডিগ্রি পেয়ে যাবা, 2 দিয়ে কাটাকাটি করলে এটা 40 ডিগ্রি, তাহলে y ডিগ্রি সমান সমান আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। দেখো এক্স ও ওয়াইয়ের মান বের করতে বলেছিল, x ডিগ্রির মান আমরা 50 ডিগ্রি পেলাম, আর y ডিগ্রির মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত 40 ডিগ্রি, ঠিক আছে? এই আমাদের অ্যান্সার। এখানে আমি একটা কথা বলি যে কোণটা যে সমান বললাম না, এটা যে বিপ্রতীপ কোণ, ঠিক আছে? যে দুটি সরলরেখা এই বিন্দুতে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই এদিকার কোণটা এদিকের কোণটা বিপ্রতীপ কোণ সমান পাওয়া যায়, এটা তুমি মনে রাখবা। পরের প্রশ্ন দেখো আমাদের 10-এর 2 নম্বরটা কি বলেছে, যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি ও 18 সেমি, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা রম্বস বলেছে, চলো আমি একটা রম্বসের ছবি আঁকি। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, রম্বসের নাম এ বি সি ডি নাম দিলাম, কর্ণ আমাদের এখানে একটা বিডি কর্ণ, আর একটা কর্ণ পাবো এসি কর্ণ, এই যে আমাদের দুটি কর্ণ। আচ্ছা কর্ণ দুটি ছেদ করেছে, এখানে আমি ও বিন্দু দিয়ে দিলাম, এখানে ছেদ করেছে কর্ণ দুটি। আচ্ছা কর্ণদ্বয় পরস্পর সমকোণে, তাই না? সমকোণে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে, এখানে এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি পেয়ে যাবো। আচ্ছা এখানে দেখো দুটি কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে কিন্তু এসি কর্ণটা আমরা 6টা পাবো, আর বিডি কর্ণটা বড় পাবো, এসিটা হয়ে যাবে কিন্তু 18 সেমি। তাহলে এসি যদি 18 সেমি হবে, ঠিক আছে, তাহলে ওসি পেয়ে যাবো কিন্তু দেখো কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে অর্ধেক, মানে এদিকে 9 সেমি এদিকে 9 সেমি, তাহলে ওসিটা কিন্তু আমরা 9 সেমি পেয়ে যাবো।
সমদ্বিখণ্ডিত করে বলে সমান দুভাগে ভাগ হবে কর্ণ দুটি। আর এই যে বিডি বড় কর্ণটা আছে 24 সেমি, তাহলে এখানে আমরা ওডি কিন্তু পেয়ে যাব কত 12 সেমি পেয়ে যাব, সমদ্বিখণ্ডিত করে 24 সেমি টোটাল, তাই এদিকে 12 এদিকে 12 এদিকে 12। তাহলে এবার দেখো তো আমরা এই যে সমকোণী ত্রিভুজ, এটা এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ এখানে পাচ্ছ সমকোণী ত্রিভুজ, তাই তো সমকোণী ত্রিভুজ বিওসি আছে। সমকোণী ত্রিভুজ বিওসি এর অতিভুজটা কিন্তু বিসি, এই যে অতিভুজ বিসি মানে অতিভুজটা দেখো এই যে বাহুর দৈর্ঘ্য রম্বসের, তাহলে বিসি অতিভুজ স্কোয়ার সমান সমান সেটা ভূমি লম্ব ধরে নিলাম যে ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। ওবির মান তো আমরা বের করলাম 12 স্কোয়ার, আর ওসি তো 9 স্কোয়ার, 12 স্কোয়ার 144, আর 9 স্কোয়ার হচ্ছে 81। তাই দেখো এখানে আমরা যোগ করবো, এটা 5 পেয়ে যাব, ঠিক আছে। 8 4 12, 12 2 আর 1 1 2, দেখো 225। তাহলে বিসি স্কোয়ার যদি 225 হয় তাহলে বিসি কত হবে, তাহলে √, পেয়ে যাবে 225, এর বর্গমূল করবো, এটা 15 হয়ে যাবে, 15 15 225। দেখো আমরা বিসির মান মানে রম্বসের বাহুর দৈর্ঘ্য 15 সেমি কিন্তু পেয়ে গেছি। আমাদের রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছিল, 15 সেমি অ্যান্সার। যে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 15 সেমি। এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো। দেখো প্রত্যেকটা অঙ্ক তোমাদের সম্পূর্ণ সেট, আজকের যে স্কুলটা ছিল 1 নম্বর স্কুল, ঠিক আছে, সবগুলো অঙ্ক করে দিয়েছি। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাস তোমাদের যে 2 নম্বর স্কুল তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।